আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরেকটি ভিডিও শুরু করতেছি। আমাদের আজকের ভিডিওর কোনো সাবজেক্ট নেই। সাবজেক্ট হইল বিক্ষিপ্ত কিছু কথা। তো প্রথমে আমরা স্ক্রিনে যে জিনিসটা দেখতেছি, এটা হলো আমার যে গোটু ইনভার্টার। এটা দুইটা মোড আছে। এই যে এসি ইনপুট ভোল্টেজ রেঞ্জ। এসি ইনপুট ভোল্টেজ রেঞ্জ দুইটা মোড আছে। একটা হলো ডিফল্ট মোড বা এপিএল মোড। এই মোডে আপনি 90 থেকে 280 ভোল্ট পর্যন্ত রেঞ্জ দিতে পারবেন এসি। আর যারা বেশি সেন্সিটিভ ইকুইপমেন্ট লাইক ল্যাপটপ, কম্পিউটার, পিসি, তারপরে ওই সার্ভার জাতীয় জিনিস চালাবেন, তারা ইউপিএস মোডে চালাইতে হয়। তো ইউপিএস মোডে চালাইলে এই ভোল্টেজ রেঞ্জ হতে হবে 170 থেকে 280 ভোল্ট এসি। এটা হলো একটা ব্যাপার, এসি ইনপুট। আরেকটা জিনিস আমরা দেখি, সেটা হইল, এখান থেকে আমরা বাড়ি যাই, সেটা হইল এখানে আমার এই যে ইনভার্টারটার সাইডে যে একটা স্টিকার আছে, স্টিকারে এটার ব্যাপারে আরেকটু তথ্য আছে। ওখানেও একটা রেঞ্জ আছে, ফিডিং রেঞ্জ, ভোল্টেজ রেঞ্জ। এটা হলো মেবি 253 পর্যন্ত। ছবিটা কই গেল, কাছাকাছি এদিকে থাকার কথা। এই যে, হ্যাঁ, এখানে দেখেন, এখানে একটা আছে এসি আউটপুট। আউটপুটের ক্ষেত্রে দেখা আছে ফিডিং গ্রিড ভোল্টেজ 195 থেকে 253। এখন কত হইল, কালকে রাত্রের ব্যাপারটা দেখায়। কালকে রাত্রের এই ভিডিওটাতে দেখেন, হঠাৎ করে রাত 3:03 আমি দেখলাম যে আমার ইনভার্টার অ্যালার্ম দিয়া এসি সাপ্লাই কাট অফ করে দিছে, কাট অফ করে রাখছে। এই যে সেই ভিডিওটা, মানে ভোল্টেজ হইল এই যাবৎকালে আমি ইনভার্টার লাগানোর পরে কালকে রাত্রে হইল সর্বোচ্চ কারেন্ট ভোল্টেজ আসছে, সেটা হইল 250-এর মতো। তো আমি আমার ভোল্টেজের যে সেফটি ডিভাইসগুলো আছে, সেফটি ডিভাইসে আমি ভোল্টেজ সেট আপ করে রাখছিলাম 200, মেবি 47 অথবা 48। যখনই 248 ক্রস করে ফেললো, তখনই আপনার আমার যে ভোল্টেজ কন্ট্রোলার, ভোল্টেজ প্রোটেক্টর এবং অ্যাম্পিয়ার কন্ট্রোলার যে জিনিসটা আছে, ওটা সাথে সাথে আমার ইনভার্টারকে এসি কারেন্ট দেওয়া বন্ধ করে দিও। এসি কারেন্ট যখন বন্ধ হয়ে গেল, তখন শিফটিং করার সময় এটা একটা আওয়াজ করে, মানে সোর্স শিফটিংয়ের সময় ডিফল্ট একটা টোন করে। টোন শুনে আমি পরে যাই দেখলাম যে সর্বোচ্চ হাই ভোল্ট, মানে হাই ভোল্টে আমার ইনভার্টারকে সেভ করার জন্য আমার এই সেফটি প্রোটেক্টর সাপ্লাই অফ করে দিছে, অফ করে রেড মার্ক দিয়ে দিছে। এবং আমার ইনভার্টার তখন ব্যাটারি থেকে মনে হয় এরকম চলতেছে যে কারেন্ট চলে গেছে। আসলে সেই কারেন্টটাকে, ওই সেফটি ব্রেকার কারেন্টটাকে ব্লক করে দিছে। ব্লক করে দেওয়ার পরে এই ইনভার্টার এসি কারেন্ট থেকে না নিয়ে সরাসরি ব্যাটারি থেকে চলতেছিল। তো এই গল্পটা, এটা দেখানোর পিছনে কারণ হলো, আপনার কিছুদিন আগে, আজ থেকে মোটামুটি 5-7 মাস আগে, আমি আমাদের বাংলাদেশের জেনেসিস আইপিএস সেট আপ করছিলাম নোয়াখালী, আমার খালার বাসায়। তো সেট আপ করার পরে রাতে 3টার দিকে হঠাৎ করে এই আইপিএস জাস্ট সেট আপ করছি যেদিন, সেদিন রাত্রেই সাথে সাথে পুড়ে গেল। রাত 3টা বাজে কেন পুড়লো, তখন আমি হঠাৎ করে প্রথম বুঝতে পারি নাই। পরবর্তীতে দেখলাম কি, যে রাত 3টা বাজে হঠাৎ করে কারেন্টের ভোল্টেজ 250-এর উপরে আইসা ধাক্কা দিছে। এই ধাক্কা দেওয়ার সাথে সাথে এটা মসফেট সহ্য করতে পারে নাই, ইনভার্টার সহ্য করতে পারে, সাথে সাথে মসফেট পুড়ে গেছে। এই যে দেখেন, কালকে রাতে আমার 3বার হাই ভোল্টেজে আমার ইনভার্টারকে সেফটি দিছে। যদিও আমার ইনভার্টারে দেখাইলাম যে 90 থেকে 280 ভোল্ট,
এবং গ্রিডে ফিড ইন ভোল্টেজ হইল 120 থেকে বা এই 253 বা 58 পর্যন্ত যে ছবিটা দেখাইলাম। তো আমার সেফটি রেঞ্জ ছিল আসলে 200 বলো। তো কী হলো, দেখা গেল আমি যদিও আমার সেফটি রেঞ্জ রাখছিলাম 247 অথবা 248 সেফটি রেঞ্জ রাখার পরে ওটা রিকভারি ভ্যালু ছিল তার থেকে 5 ভোল্টেজ কম, তার মানে হইল 243 বা 46। তো আমার যখনই কালকে রাত্রে এই যে দেখেন কিছু কিছু জায়গায় 244 245 ভোল্টেজ খরচ করে 249 ভোল্ট হয়ে গেছে। সেফটি হিসাবে এই যে এই কয়বার দেখেন 3বার ভোল্টেজ মানে বাড়ার কারণে ইনভার্টার সেফ মোডে চলে গেছে, মানে ইনভার্টারকে কারেন্ট দেওয়া বন্ধ করে দিচ্ছে। ইনভার্টার তখন কারেন্ট চলে যাওয়ার পরে যেভাবে ইনভার্টার মোডে চলার কথা সেভাবে চলছে। এখন এটার ওই যে গল্প বললাম যে সাধারণত গ্রামে হোক আর শহরে হোক, রাতের বেলায় যখন লোড কমে যায় তখন হঠাৎ করে ভোল্টেজ অনেক বেশি হয়ে যায় 250-এর উপরে। তো 250-এর উপরে হয়ে গেলে এই ইনভার্টারগুলা বা আইপিএসগুলো এই ভোল্টেজটাকে আসলে হ্যান্ডেল করতে পারে না, তখনই এটার মসফেট পুড়ে যায়। আর এই পুড়ে যাওয়া থেকে রক্ষা করার জন্য সেফটি ভোল্টেজ বা সেফটি ডিভাইস ইউজ করা অত্যন্ত জরুরি। তো আমাদের দ্বিতীয় সাবজেক্টটা নিয়ে আলোচনা করব, সেটা হলো মোটামুটি আমার এই ইনভার্টার লাগাইছি 3 মাস হয়ে যাচ্ছে। আমি প্রথম ভিডিওতে বলছি যে মানুষও ইউজ করে, আমিও ইউজ করব সেফটি ডিভাইস দিয়ে, দেখা যাক। দেখি না কতটুকু ভালো হয় না হয়, আমরা সবাই মিলে দেখব, আমিও দেখব, আপনারা দেখবেন। তো সেফটি ডিভাইসগুলো আমার কাজ করতেছে ভালোভাবেই। আর বাকি হলো গতকালকে আমি আমার ইনভার্টারে সর্বোচ্চ লোড দিয়েছি। যেমন আজকে আমি সর্বোচ্চ লোড দিয়েছি 50%। সেটা হলো আমার ডিটেলসে গেলে দেখতে পাবো আমরা প্রায় 50% লোড দিয়েছে 10 টাকা সামথিংয়ে। তো এই লোডটা কিন্তু যেন তেন লোড না, নর্মাল লোড না। এই লোডটা হইলো সম্পূর্ণ সবচেয়ে বাজে লোড, যেটা দেওয়ার সাহস কেউ করে না। সেটা হইলো ইন্ডাকশন চুলা। আমার বাসায় একটা হইলো ইনফ্রারেড চুলা, একটা হইলো ইন্ডাকশন চুলা। গতকালকে এবং আজকে দোনোটা চুলা সোলারের মাধ্যমে চালাইছি এবং ওই সময়কার আমার বাসায় 3টা ফ্রিজ, লাইট, ফ্যান, 2টা ইন্ডাকশন চুলা, একটি টাইম সব কিছু লাইনে ছিল, মানে ইন লাইনে বলতে চালানো ছিল। এই চালানো থাকা অবস্থায় দেখেন এখানে যদি খেয়াল করেন আমার বাসার লোড 3126, মানে 3126 বিএ ওয়ার্ডে যদি ক্যালকুলেট করি 3054 ওয়াট লোড ছিল মেশিনের 50%। তো এই লোডটা কিন্তু যেন তেন লোড না, এই লোডটা হলো সবচেয়ে বাজে লোড, যে লোড কোনো বাংলাদেশের কোনো আইপিএস কোম্পানি দিতে সাহস করবে না। দোনোটাই হইল ইন্ডাকটিভ লোড, যেটা হইল কারেন্টের চুলা। একটা হইল ইন্ডাকশন চুলা আর একটা হইল আরএফএল ভীষণের আপনার ইনফ্রারেড চুলা। দোনোটা চুলা অ্যাট এ টাইম গতকালকেও চালাইছি, আজকেও চালাইছি। তো এটা হইল আমার সেই লোড, দেখতে পারেন 50% লোড দিয়েছি। তো আমার 3 মাস হবে আগামী মাসের 7 তারিখে, যেহেতু আমি কথাও দিয়েছিলাম যে 1 মাসে প্রথম ইনিশিয়াল রিভিউ দিয়েছি আপনাদেরকে, দ্বিতীয়টা বলছি যে 1 মাসে দেবো দিয়েছি, তৃতীয়টা হবে 3 মাসে, তারপরে হইল নেক্সট 6 মাসে। এর মধ্যে কোনো সমস্যা বা কী হয় এটা নিয়ে আমরা সবাই দেখব। তো আমি আশা রাখি, আমি চেষ্টা করেছি সেফটিগুলো ভালোভাবে এনশিওর করতে। আশা রাখি আমি এটা খুবই ভালো একটা ফিডব্যাক পাবো। তো যাক, আজকের সাবজেক্ট এখানে, বিক্ষিপ্ত ঘটনা এখানে শেষ। এখন আসি কিছু গল্প বলার জন্য। আমাদের দেখলাম যে কিছু ভাইরা আছে মোটামুটি ভালোই। আমি তো এইসব ইলেকট্রনিক্স ব্যাপারে আগ্রহের কারণে আমি হয়তো দেখি বা শিখি। অন্যান্য অনেক ভাইরা আছে এগুলো ব্যবসা করে। তো এতক্ষণ ধরে আসলে হালকা পাতায় যে পটভূমিগুলো বলার কারণ হইল অনেক লোকে বা অনেকেই বাংলাদেশে, আমি আগে থেকে বলে আসতেছি যে
ইনভার্টার সেট আপ দিতে জানে না, প্লাস সেফটিগুলো এনশিওর করতে পারে না, যার কারণে ইনভার্টার নষ্ট হয়। পাশাপাশি ইনভার্টারেরও একটা হিসাব আছে, তার যে লোড থাকে লোডের 1/3 চালানো সবচেয়ে বেশি উত্তম। আর যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে ওর যে ম্যাক্সিমাম ক্যাপাসিটির আর অর্ধেক চালানো বেটার। তো এখন হইল নেক্সট টপিকস যে আমাদের এটা হইল বিদ্যুতের কাহিনী নিয়ে। মানে যদি আপনি বলি ডকুমেন্টারি বা হিস্টোরি অফ ইলেকট্রিসিটি, তাহলে দুজনের নাম আসে, সেটা হইল টমাস আলভা এডিসন আর হইল নিকোলাস টেসলা। তো টমাস আলভা এডিসন হইল ডিসির জনক, আর নিকোলাস টেসলা হইল এসির জনক, আপনারা জানেনই। তো নিকোলাস টেসলা জনপ্রিয়তা পাইছে এসি কারেন্টের কারণে। এসি কারেন্টের সুবিধা হইল কি, এটা অনেক দূর থেকে স্থানান্তর করা যায়, অনেক দূর থেকে। প্লাস হইল এটার উৎপাদন খরচ কম দেখে আপনার এই কষ্ট কম পড়ে, মানে টাকা কম পড়ে খরচ, যার কারণে এটা জনপ্রিয়তা হয়ে গেছে। কিন্তু আপনারা কতজন লোক জানেন আমি জানি না, পৃথিবীর যত ইলেকট্রনিক ডিভাইস বলতে বোঝায় যেমন মোবাইল, এরকম কম্পিউটার, যোগাযোগ যন্ত্রপাতি, যত ইলেকট্রনিক্স ডিভাইস সব কিন্তু ডিসিতে চলে। তো এটা আপনারা জানেন কি জানেন না আমি জানি না। কিন্তু যদিও পৃথিবীর সকল ইলেকট্রনিক্স ডিভাইস ডিসিতে চলে, তারপরেও আমরা কিন্তু চালাই হইল এসি। কেন? দুইটা কারণ। এসি হইল অনেক দূর থেকে ট্রান্সফার করা যায়, দ্বিতীয় হইল এসির উৎপাদন খরচ কম, যার কারণে ডিসি, টমাস আলভা এডিসনের ডিসিটা মাইর খেয়ে গেল। মূলত আমরা এসিটা বাড়িতে আনি, অনেক দূর থেকে এসিটা বাড়িতে আনি, বাড়িতে আনার পরে এটারে আমরা ইলেকট্রনিক্স ডিভাইস চালানোর জন্য পরবর্তীতে ঘরের ভিতরে ডিসি করি। এই এসিটা অল্টারনেটিভ কারণ তখন হার্স করা হইল আমাদের জন্য 50 হার্স অথবা 60 হার্স। তার মানে হইল প্রতি 1 সেকেন্ডে এটা 50 বার অন হয়, 50 বার অফ হয়। এই 50 বার অন এবং 50 বার অফ হওয়ার কারণে আপনার যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে এগুলোর আয়ু কমে যায়, কারণ এখানে কারেন্টটা একবার অন হচ্ছে, 1 সেকেন্ডে 50 বার অন হচ্ছে, 50 বার অফ হচ্ছে, এখানে একটা বাড়ি দেয়। সেই তুলনায় ডিসি ইকুইপমেন্টগুলা যেগুলো ডিসিতে চলে বহু দিন চলে, এবং যত ইলেকট্রনিক ডিভাইস আছে সব ডিসিতেই চলে। লাইক এলইডি লাইটও ডিসিতে চলে, আপনারা জানেন কি না জানি না। আপনারা এসিতে চালাইতে দেখেন, কিন্তু এটা ডিসিতে চলে। এখন কিছু কিছু ভাইরা আছে আমাদের পণ্ডিত, যারা পড়ালেখা ঠিক মতো করে না বা পড়ালেখা জানে না, তারা বলে কি আপনার আইপিএসের মধ্যে স্কোয়ার ওয়েভ ভালো না, সবচেয়ে ভালো হইল ফিউজ সাইন ওয়েভ। আরে ভাই, ফিউজ সাইন ওয়েভ কেন ভালো সেটা তো আপনাকে আগে জানতে হবে। ফিউজ সাইন ওয়েভ আপনার কাছে এখন ভালো হচ্ছে এই জন্যই যে যখন আপনার প্রথম ইতিহাসের পিছনে যান, ইতিহাসের পিছনে যায় আপনি যখন দেখবেন যে ডিসি আবিষ্কার করছে সবার আগে বিদ্যুৎ, কিন্তু এসিটাকে আবিষ্কার করছে তারপরে নিকোলাস টেসলা। যখন এসিটা আবিষ্কার করলো, এসিটা দেখা গেল যে দামে সস্তা এবং অনেক দূর থেকে পাঠানো যায়। যেমন আমাদের বিদ্যুৎ উৎপন্ন হয় মনে করেন কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে অথবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, ওখান থেকে ঢাকা বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কারেন্টটাকে আনতে হয়ে ডিসিতে আনা সম্ভব না। ডিসিতে এত দূর আসবেও না, সিস্টেম লস হবে, প্লাস হয়ে অনেক মোটা মোটা তার লাগবে, তাও হবে না। তো এই পরিবহন করার জন্য বা এটার কী বলে বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য এসিটা জনপ্রিয়তা হয়ে গেল। আর এসিটা জনপ্রিয়তা হওয়ার পরে আপনি তো এসি পাচ্ছেন কি না, তাই এসি থেকে কীভাবে ইকুইপমেন্টগুলো এসিতে সবচেয়ে ভালো চলে, ওই তখন থেকে বিজ্ঞানীরা একটা পণ্য মানে একটা ইলেকট্রনিক্স ডিভাইস যখন বানাইছে তখন এটাকে এসিতে চলার মতো কমভাবে করে নিছে। মানে ফিউজ সাইন অফ যেটাকে বলতেছেন 50 হার্টজে, 50 হার্টজে এটা অন অফ হচ্ছে,
মানে 1 সেকেন্ডে 50 বার অন 50 বার অফ, অথবা 60 বার অন 60 বার অফ। কিন্তু এরপরেও কিন্তু পৃথিবীর যত ডিভাইস আছে সব কিন্তু ইলেকট্রনিক ডিভাইস ডিসিতে চলে। ধরেন ইন্ডাকশন, আমরা যে এখন বলি এই এসিগুলা, বিভিন্ন এসি বা বিভিন্ন ইকুইপমেন্টগুলা সবে কি দিয়া আমরা বলি আগে জেনারেল এসি, আর এখন হলো ইনভার্টার। যত ইনভার্টার টেকনোলজি অথবা অনগ্রিড টেকনোলজি, যত পৃথিবীর যত উন্নত হাই টেকনোলজিগুলো চলে হলো কিন্তু ডিসিতে। শুধুমাত্র কারখানা থেকে যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয় সেখান থেকে আপনার ঘর পর্যন্ত বা আপনার ডিভাইসের ইনিশিয়াল ফিডিং লাইন পর্যন্ত এটা আসে এসি হিসাবে, অল্টারনেটিভ কারেন্ট হিসাবে। কিন্তু এসি যখন আপনার মেশিনের ভিতরে ঢোকার পরে ওখানে যে পাওয়ার যে সিস্টেমটা আছে, এবং পিসিউর যে পাওয়ার ইউনিট কম্পিউটারের অথবা মোবাইলের বা যে কোনো কিছুর, ওটাকে কিন্তু ব্রিজ রেকটিফায়ার দিয়ে ডিসি, পিওর ডিসি তৈরি করে। আর পিওর ডিসি দিয়েই আপনার ইকুইপমেন্টটা চলে। আর আপনার ইকুইপমেন্টটা যদি এসিতে চলতো তাহলে এটা অনেক লং লাস্টিং না করে অল্প দিনে নষ্ট হয়ে যাবে। তো আমার যেসব ভাইয়েরা জানেন যে হ্যাঁ পিওর সাইন ওয়েভ সবচেয়ে ভালো, কেন ভালো? পিওর সাইন ওয়েভটা এই জন্য ভালো যে যখন ওই সময় বিজ্ঞানীরা দেখলো যে কম খরচে সস্তায় বিদ্যুৎ পাওয়া যায়, এসি কারেন্টটা ডিসিতে অনেক দূর থেকে ট্রান্সফার করা যায়, তখন তারা ওই ইকুইপমেন্টগুলোকে এসি পিওর সাইন ওয়েভ মানে 50 হার্টজে সহ্য করতে পারে এই কোয়ালিটিতে তৈরি করছে। কিন্তু তৈরি করেও লাভ হয় নাই। তৈরি করে কি লাভ হয় নাই? ওখানে দেখা গেছে যে এতে কী হয়, বিদ্যুৎ খরচ বেশি হয়। তারপরে ওই এসিটাকে এখানে এনে ডিসিতে কনভার্ট করতে হয়, কনভার্ট করে চালাইতে গেলে বিদ্যুৎ লস হচ্ছে, সিস্টেম লস হচ্ছে। কিন্তু আপনার ইলেকট্রনিক ডিভাইসগুলোকে যদি দীর্ঘস্থায়ী বেশি দিন চালাইতে হয়, নিরবিচ্ছিন্নতা হয়, তাই ডিসিতেই চালাইতে হবে। এখন যারা আইপিএস চালায় তারা খুব মানে আপনাদেরকে খালি বলতেছে ভাই সবচেয়ে ভালো পিওর সাইন ওয়েভ, পিওর সাইন ওয়েভ। উনি কি জানে বিদ্যুতের হিস্ট্রি, বিদ্যুৎ কোথায় থেকে আসছে? বা আপনার বর্তমানে যে ইন্ডা ইন্ডাকটিভ না, এই মানে ইনভার্টার টেকনোলজিটা, এটা যে ডিসি সিস্টেমে চলে ওনারা কি জানে? খালি একটা চাপাবাজি মারবে। এই চাপাবাজির পাশাপাশি আরও 2টা জিনিস বলি। একটা হইল ধরেন লাইটের জেনারেশন। লাইটের জেনারেশন বলতে লাইটের আমরা সাধারণত 3টা জেনারেশন দেখে থাকি আমরা। একটা হইল সিএফএল লাইট, যেটা আমরা আগে বলতাম সুপারস্টার। তারপরে হইল ফিলিপস, মানে কি বাতি জ্বালাইয়া, এই ফিলিপস, মাছের রাজা ইলিশ, বাতির রাজা ফিলিপস। তখন এই ফিলামেন্ট লাইটে দেখা যেত যে আমার বিদ্যুৎ খরচ বেশি হইতো, তাপ উৎপন্ন বেশি হইতো, কিন্তু আলো হইতো না। এরপরে কী আসলো আমাদের দেশে? আসলে হইল এনার্জি লাইট, যেটা নিষ্ক্রিয় গ্যাস দিয়ে তৈরি হয়, হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন, 8 ধরনের দিয়া হিলিয়াম গ্যাস দিয়া ওই লাইটগুলো জ্বলতো। আমরা যারা বললাম এনার্জি লাইট। এনার্জি লাইট হলো বাল্বের 2nd জেনারেশন। বাল্বের 3rd জেনারেশন এখন যেটা চলতেছে সবচেয়ে ভালো, সেটা হলো এলইডি লাইট। সেম ব্যাটারির ক্ষেত্রেও জেনারেশন আছে, কম্পিউটার প্রসেসরের ক্ষেত্রেও জেনারেশন আছে। ব্যাটারির ক্ষেত্রে জেনারেশন কি? সবার আগে আমরা যেগুলো ইউজ করতাম সেটা হলো আমরা বলি এই যে পানি ব্যাটারি, অথবা এটার আমরা কই সীসা ব্যাটারি। সীসা এবং সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া করে তৈরি হয়। এরপরে জেনারেশন হইল আমরা বলতে পারি মেনটেনেন্স ফ্রি অথবা ড্রাই ব্যাটারি, যেটাকে আমরা জেল ব্যাটারিও বলি, আমরা পাউডার ব্যাটারিও বলি। তারপরে জেনারেশন হইল লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারির পরের জেনারেশন, যেটা এখন আপনারা সাধারণ মানুষ পান নাই, আসতেছে, সেটা হইল এই যে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে যে আপনার রেডিয়াম ইউজ হয়, ওই রেডিয়ামের যে বর্জ্য থেকে এক ধরনের ব্যাটারি আবিষ্কার করতেছে, যেটা মনে করেন একবার চার্জ দিয়ে মোটামুটি কয়েক হাজার বছর যাবে বা কয়েকশো বছর যাবে। সেটার কথা, ভবিষ্যতের কথা বাদে দিলাম। এখন যেসব বাইরা বলে যে পাউডার ব্যাটারি সে পানি ব্যাটারি ভালো, তো ওনারা আসলে কীরকম শিক্ষিত বা কীরকম জ্ঞান রাখে আমি জানি না, আপনারাই বুঝে নেন। এখন কেউ যদি আপনার কাছে এসে বলে যে কোর i7 সেফ ডুয়েল কোর পেন্টিয়াম বা পেন্টিয়াম 2 বা কোর i3 প্রসেসর সবচেয়ে ভালো,
কোরাই 7 ভালো না, 7-এর মধ্যে আবার জেনারেশন আছে। তো তার সাথে বোকার সাথে কি ঝগড়া করা বা বিতর্ক করা কি শিক্ষিত লোকের লক্ষণ? তো যারা বলবে যে পাউডার ব্যাটারির চেয়ে ফানি ব্যাটারি ভালো, অথবা যারা বলবে যে লিথিয়াম ব্যাটারি রিস্ক, হ্যাঁ লিথিয়াম ব্যাটারি যেরকম ভালো, এটার মধ্যে হালকা রিস্ক আছে। কখন? যখন আপনি এটাকে ব্যবহার জানবেন না। আপনি একটা সবচেয়ে দামি টেসলা গাড়ি, হ্যাঁ ব্যাটারি চালিত, ওটা চালাইলেন, চালাইতে যে আপনি ভালো ড্রাইভার না, ওটার অ্যাক্সিডেন্ট করলেন, অ্যাক্সিডেন্ট করে আপনি বদনাম দিবেন যে এটা কোনো গাড়িই না, গাড়ির বদনাম করলেন। কিন্তু এটা বদনাম করতে রাজি না যে আপনি ড্রাইভিংয়ে পারেন না, আপনি অশিক্ষিত। আপনি ড্রাইভিং না পারে অ্যাক্সিডেন্ট করতেছেন আর বদনাম করতেছেন কার? টেসলা গাড়ির। আরে ভাই, আগে তো আপনাকে জানতে হবে, আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে কোনটা সবচেয়ে ভালো। ব্যাটারিতে 3 জেনারেশন, পানি ব্যাটারি অথবা আমরা সীসা সালফিউরিক অ্যাসিডের মধ্যে, এটাতে 2 ধরনের হয়, ফ্ল্যাট ব্যাটারি, টল টিউবের ব্যাটারি। এরপরে পাউডার ব্যাটারি, পাউডার ব্যাটারির আমরা 3 ধরনের কই, জেল ব্যাটারি, মেনটেন্যান্স ফ্রি ব্যাটারি, অথবা পাউডার ব্যাটারি, রিক্সার পাউডার ব্যাটারি। এরপরে নেক্সট জেনারেশন এখন যেটা চলতেছে লিথিয়াম ব্যাটারি। কারণ আপনি যদি পানি ব্যাটারিকে সবচেয়ে বেস্ট ভালো বলেন, তাই আমার মতো যারা আমরা কিছুই বলতে পারবো না, আমাদের কিছু বলার নাই। বোকার সাথে বা মূর্খের সাথে তর্ক করাও এক ধরনের মূর্খতা। তাই আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমরা এরকম অনেকগুলো বিক্ষিপ্ত মানে গল্প করলাম, আর আজকে বেশি করব না, সময় বেশি হয়ে গেছে। তো নেক্সট ইনশাল্লাহ আসবে হলো সামনে 3 মাসের রিভিউ। আর এর মধ্যে আরেকটু বলে দিই, আমি লাস্ট ভিডিওতে বলছি যে ইনভার্টার ইনস্টলেশন, আসলে আমাদের বাংলাদেশের 99 লোক জানে না একটা ইনভার্টার কীভাবে ইনস্টল করতে হয়। এর মধ্যে আমি কিছু রিভিউ দিয়েছি, ভিডিও আমার এর আগের ভিডিওটা দেখে বুঝতে পাবেন। তো আজকের জন্য সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।